এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম। পা যেন মাটি থেকে উঠছিল না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। দাদা আর তার বন্ধু অরিন্দম মজা করে গল্প করছিলেন, হাসাহাসি চলছিল। আমি শান্ত গলায় বললাম, দাদা, এটা কবে থেকে শুরু করলেন আপনি? দাদা আমার দিকে তাকিয়ে হালকা অপ্রস্তুত হেসে বললেন, আরে কিছু না রে রিমি, আজ একটু বেশি ক্লান্ত লাগছিল, তো ভাবলাম বন্ধুর সাথে একটু শান্ত হওয়া যাক। একদিনের ব্যাপার মাত্র, প্লিজ মাকে কিছু বলিস না। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর দাদা ও তার বন্ধু মিলে, হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করো না। আমি রিমি, আমার বয়স 18 বছর। আমাদের পরিবারে আমি, আমার মা এবং আমার বড় দাদা কৌশিক একসাথে থাকি। যখন আমি 15 বছর বয়সী, তখনই আমাদের জীবনে এক বড় দুঃখজনক ঘটনা ঘটে। বাবার হঠাৎ একটি কঠিন অসুস্থতার কারণে তার মৃত্যু হয়। তার চলে যাওয়ার পর আমাদের পরিবারের অবস্থা একেবারে বদলে যায়। আমরা খুব একাকিত্ব অনুভব করতাম। সেই সময় দাদা কলেজে পড়ত, কিন্তু বাবার না থাকায় সংসারের দায়িত্ব তার উপর পড়ে যায়। পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে তাকে পড়াশোনা ছেড়ে চাকরির খোঁজে নামতে হয়। কিছুদিন পরে তিনি শহরে একটি চাকরি পেয়ে যান। পরে আমাদেরও তিনি তার কাছে নিয়ে আসেন। শহরে এসে তিনি একটি ছোট ফ্ল্যাট ভাড়া নেন এবং আমরা সেখানে থাকতে শুরু করি। দাদা কখনোই আমার পড়াশোনায় কোনো আপস করেননি। তিনি সব সময় চেয়েছেন আমি যেন ভালোভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারি। তার সেই চেষ্টা ও ভালোবাসাই আমাদের জীবনের সাহস এনে দিয়েছে। ওই শহরে গিয়ে দাদাভাই আমাকে এক ভালো স্কুলে ভর্তি করিয়ে দেয়। কিছুদিন আগের কথা, তখন সন্ধ্যা হয়ে এসেছে। মা রান্নাঘরে রান্না করছিলেন আর আমি নিজের ঘরে বসে পড়ছিলাম। ঠিক সেই সময়ে দাদা অফিস থেকে ফিরলেন। ঘরে ঢুকতেই মা রান্নাঘর থেকে বের হয়ে স্নেহভরা কণ্ঠে বললেন, এসেছিস মা, আগে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। দাদা ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ মা, আসছি। আমি দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলাম, দাদার চোখে মুখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু সেই চিরচেনা ভালোবাসা আর দায়িত্ববোধের আলো তখনও চোখে জ্বলছিল, যেটা বাবার না থাকার পর আরও তীব্র হয়েছে। তিনি নিজের ব্যাগটা এক কোণে রেখে ধীরে ধীরে ওয়াশ বেসিনের দিকে এগোলেন। ওদিকে মা প্লেটে গরম গরম পরোটা, মিক্সড সবজি আর একটু আচার নিয়ে টেবিলে সাজিয়ে রাখলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, রিমি মা, তুইও একটু খেয়ে নে, সারাক্ষণ তো শুধু পড়েই যাচ্ছিস। আমি বই বন্ধ করে কলমটা টেবিলে নামিয়ে রেখে উঠে বললাম, আসছি মা। বেরিয়ে এসে দেখি দাদা টেবিলে বসে আছেন আর মা পাশে বসে আছেন। আমি ধীরে ধীরে গিয়ে দাদার সামনের চেয়ারে বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, আমার ছোট বোন কেমন আছে? আমি হেসে বললাম, ভালো আছি দাদাভাই। আপনি তো খুব ক্লান্ত দেখাচ্ছেন। দাদা একটু হেসে বললেন, আজ কাজ একটু বেশিই ছিল। চল আগে একটু খেয়ে নিই, তারপর আড্ডা হবে। আমি মাথা নেড়ে খেতে শুরু করলাম, কিন্তু মাত্র 2-3 লোকমা খেয়েছি। তখনই দাদা হঠাৎ যেন কিছু মনে পড়ে যাওয়ার মতো বললেন, আরে মা, আপনাকে একটা কথা বলা তো ভুলেই গেছি। মা একটু চিন্তিত মুখে বললেন, কি হলো রে? দাদা একটু গম্ভীর হয়ে বললেন, পবন দাদার ফোন এসেছিল। বলল, মামি অসুস্থ, আপনাকে খুব দেখতে চাইছে। পবনদা আমাদের মামির ছেলে। এ কথা শুনে মায়ের মুখটা একদম পড়ে গেল। হাতে খাবার থেমে গেল, চোখ ভিজে উঠল। মা একটু কাপা গলায় বললেন, কি হয়েছে রে দিদিকে? অনেকদিন কথা হয়নি। দাদা সান্ত্বনা দিয়ে বলল, ঠিক জানি না মা, শুধু বলল বেশ কিছুদিন ধরে অসুস্থ আর আপনাকে খুব মিস করছে। মা সঙ্গে সঙ্গে বললেন, ফোনটা দে তো, আমি একটু কথা বলি দিদির সঙ্গে। দাদা তখন খেতে খেতে পকেট থেকে ফোন বের করে নম্বর ডায়াল করল, কিন্তু রিং হচ্ছিল না, সম্ভবত নেটওয়ার্ক সমস্যা। আবার চেষ্টা করল, তবুও একই অবস্থা। মায়ের চোখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ধীরে ধীরে বললেন, সব ঠিক আছে তো কৌশিক? কেন ফোন লাগছে না? দাদাভাই মায়ের হাত ধরে বললেন, মা চিন্তা করো না, চ্যানেল চলো, আমরা আগামীকাল সকালে বেরিয়ে পড়ি মামির বাড়ির দিকে। তুমি দেখা করে এসো, আর 2-3 দিনের মধ্যে ফিরে আসব। মা শান্ত গলায় বললেন, ঠিক আছে রে। মনটা খুব অশান্ত লাগছে, একবার শুধু নিজের বোনকে চোখে দেখলেই শান্তি পাব। সেই রাতটা যেন একটু বেশি চুপচাপ ছিল। দাদাভাই পরের দিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে রেখেছিলেন। তার পরদিন রবিবার ছিল, তাই 2 দিন হাতে সময় ছিল। সকালে সবার ঘুম ভাঙল খুব তাড়াতাড়ি। দাদা ব্যাগ গুছিয়ে ফেললেন, মা পুজো সেরে একটু প্রসাদ রেখে দিলেন থালায়। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম দরজার পাশে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। দাদাভাই এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বললেন, রিমি, তুই ঘরে থাকিস, কিছু দরকার হলে পাশের বাড়ির কাকিমাকে দিয়ে ফোন করিয়ে নিস। আর হ্যাঁ, দরজা সবসময় ভালো করে বন্ধ রাখিস, বুঝলি?
আমি হালকা হেসে মাথা নেড়ে বললাম, ঠিক আছে দাদা ভাই, তোমরা ভালো করে যেও আর মায়ের খেয়াল রেখো। মা এগিয়ে এসে মাথায় হাত রেখে বললেন, কোনো কিছু দরকার হলে ফ্রিজে সব রাখা আছে। আর হ্যাঁ, পড়াশোনা ঠিকঠাক করিস, নিজের খেয়ালও রাখবি। আমি ওদের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলাম। ওরা বেরিয়ে যেতেই বাড়িটা যেন হঠাৎ করে একেবারে নিঃসাড় হয়ে গেল। আমি দরজা বন্ধ করে কপাট আটকে নিলাম, তারপর নিজের ঘরে এসে চুপচাপ বসে পড়লাম। দিনটা কেটে গেল খাওয়া দাওয়া আর পড়ার মধ্যে। রাতে নিজে রান্না করলাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আবার রান্না করছিলাম, তখনই হঠাৎ দরজার ঘণ্টি বেজে উঠল। আচমকা ঘণ্টির শব্দে বুক কেঁপে উঠল। মনে হলো হয়তো মা আর দাদা ফিরে এসেছে। আমি দ্রুত দরজার দিকে ছুটলাম। দরজা খুলে দেখি দাদাই দাঁড়িয়ে আছেন একা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে দাদা ভাই, মা কোথায়? মামি কেমন আছেন? দাদা হালকা হাসি দিয়ে ঘরে ঢুকলেন, বললেন, মামি এখন অনেকটা ভালো আছেন, চিন্তার কিছু নেই। তবে মা আসেনি। আমি অবাক হয়ে আবার জিজ্ঞেস করলাম, কিন্তু মা কেন আসেনি? দাদা একটু নিঃশ্বাস নিয়ে বললেন, মামি অনেক দিন ধরেই একা ছিল। মা যখন ওকে দেখতে গিয়েছিল তখন ও বলল মা যেন কিছুদিন থেকে যায়। মাও দেখল সত্যিই একা মানুষ, তাই আর না বলতে পারেনি। 2-1 দিন সেখানেই থাকবে। আমি মাথা নেড়ে বুঝিয়ে দিলাম। একটু খারাপ লাগলেও পরিস্থিতি বুঝে আর কিছু বলিনি। তুমি আগে হাত মুখ ধুয়ে নাও দাদা, আমি খাবার গরম করে দিচ্ছি, বললাম শান্ত গলায়। দাদা হালকা গলায় বললেন, আমি একটু ফ্রেশ হয়ে নেই, তখন পর্যন্ত তুমি খাবার গরম করে দাও তো। খুব খিদে পেয়েছে আজ। আমি হাসি মুখে ওয়াশরুমের দিকে ইশারা করলাম আর নিজের রান্নাঘরের দিকে চলে গেলাম। কিছুক্ষণ পর দাদা এসে টেবিলে বসে পড়লেন। বললেন, আজ তোমার রান্নাঘরে কি স্পেশাল রাঁধলে ছোট্ট শেফ? আমি প্লেটে ভাত আর আলু ফুলকপির তরকারি আর পাঁপড় সাজিয়ে দিলাম। বললাম, দেখে খেয়ে নিজেই বলো ভালো হয়েছে কিনা। দাদা প্রথম গ্রাস মুখে দিয়ে বললেন, ওহ চমৎকার, একদম মায়ের হাতের রান্নার মতো লাগছে। আমি হেসে বললাম, ধন্যবাদ দাদা। তারপর নিজের প্লেটেও খাবার তুলে নিলাম। একসাথে বসে খাওয়া শেষ হলে দাদা বললেন, আজ খুব ক্লান্ত লাগছে রিমি, একটু বিশ্রাম নি। আমি বললাম, ঠিক আছে দাদা, তোমার রুম রেডি আছে। দাদা উঠে গেলেন নিজের ঘরের দিকে। দুপুরের নীরবতা চারপাশে ছড়িয়ে পড়েছিল। আমিও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল। তখন সন্ধ্যা হয়ে গেছে, জানালার বাইরে সূর্যাস্তের আলো গাঢ় সোনালি ছায়া ফেলছে। আমি উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। ডাল চড়ালাম গ্যাসে, রুটি বানানোর জন্য আটা মাখতে শুরু করলাম। এদিকে দাদা তার ঘরে বসে টিভিতে ক্রিকেট দেখছিলেন। এমন সময় হঠাৎ করে দরজার ঘণ্টি বাজল। হাতে আটা মাখানো থাকায় আমি দরজার দিকে তাকিয়ে বললাম, দাদা, দরজাটা খুলে দাও তো, আমি হাত মাখানো। কিন্তু টিভির শব্দ এত জোরে ছিল যে উনি শুনতেই পেলেন না। কয়েকবার ডাকলাম, তাও উত্তর নেই। অবশেষে আমি হাত থেকে আটা ঝেড়ে নিয়ে দরজার দিকে এগোলাম। দরজা খুলতেই দেখি একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে, বয়স দাদার কাছাকাছি হবে। তার পরনে পরিপাটি পোশাক, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু চোখে একটা অদ্ভুত চাহনি, যেটা আমার একেবারেই ভালো লাগল না। আমি একটু সরিয়ে দাঁড়িয়ে বললাম, জি, আপনি কে? সে কিছু না বলে কেবল আমার দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটা বলার চেষ্টা করছে। আমি এবার গলায় একটু কঠোর স্বর এনে বললাম, আপনি কে, কাকে খুঁজছেন? তখন সে হালকা গলায় বলল, আমি অঙ্কিত, কৌশিকের বন্ধু। উনিই ডেকেছেন। আমি তখনও পুরোপুরি নিশ্চিত না হয়ে শান্ত স্বরে বললাম, একটু দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসছি। আমি গিয়ে দাদার রুমের দরজায় গিয়ে বললাম, দাদা, একজন অঙ্কিত এসেছে বলে তোমার বন্ধু। দাদা ভেতর থেকে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমিই ডেকেছি ওকে, নিয়ে এসো ভেতরে। আমি ফিরে গিয়ে বললাম, চলুন ভেতরে আসুন। দাদা আপনাকে ভেতরে ডাকছেন। আমি সামনে হাঁটছিলাম আর সে পিছন পিছন আসছিল। তার উপস্থিতি কিছুটা অস্বস্তিকর লাগছিল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখলাম। দাদার রুমের সামনে গিয়ে আমি ইশারা করে বললাম, ভেতরে চলে যান। সে হালকা করে একটা হাসি দিল, যেটা না জানি কেন আমার ভেতরটা আরও অস্থির করে তুলল। তবুও কিছু না বলে আমি রান্নাঘরের দিকে ফিরে এলাম। আবার রুটি বানানো শুরু করলাম, কিন্তু মনটা বারবার বিঘ্নিত হচ্ছিল। সেই ছেলেটির চোখের চাহনি, তার নীরবতা আর সেই অদ্ভুত হাসি, সবকিছু মিলিয়ে কিছু একটা ঠিকঠাক মনে হচ্ছিল না। তবুও নিজেকে বোঝালাম, হয়তো আমার মনের ভুল, দাদার বন্ধু বলেই তো এসেছে। আপন মানুষ তো, পর করে কি হবে? দাদার গলা ভেসে এলো ঘর থেকে, আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। আমি তখন চুলার আঁচ কমিয়ে ও হাত মুছতে মুছতে দাদার রুমের দিকে এগোলাম। দরজার কাছে পৌঁছে দেখি দাদা আর তার বন্ধু একসাথে বসে আছেন।
সামনে ছোট একটা টেবিল আর তার উপর রাখা একটা বোতল। প্রথমে বুঝতে পারিনি, তারপর ভালো করে তাকিয়ে দেখি তা একটা পানীয় বোতল। এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম। পা যেন মাটি থেকে উঠছিল না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। দাদা আর অরিন্দম মজা করে গল্প করছিলেন, হাসাহাসি চলছিল। আমি শান্ত গলায় বললাম, দাদা, এটা কবে থেকে শুরু করলেন আপনি? দাদা আমার দিকে তাকিয়ে হালকা অপ্রস্তুত হেসে বললেন, আরে কিছু না রে রিমি, আজ একটু বেশি ক্লান্ত লাগছিল, তো ভাবলাম বন্ধুর সাথে একটু শান্ত হওয়া যাক। একদিনের ব্যাপার মাত্র, প্লিজ মাকে কিছু বলিস না। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। দাদা আবার বললেন, এই যে তুই একটু পাকোড়া ভেজে দে না, একটু নাস্তার দরকার। আমি কিছু বললাম না। নিজেকে সামলে নিয়ে মাথা নাড়লাম আর রান্নাঘরের দিকে পা বাড়ালাম। কড়াইতে তেল গরম হতে দিলাম, তারপর আলুর স্লাইস বেসনে ডুবিয়ে এক এক করে পাকোড়া ছেড়ে দিতে লাগলাম। বাইরে থেকে এখনও হাসির শব্দ ভেসে আসছিল, কিন্তু আমার মনে একরাশ অস্বস্তি। এই সেই দাদা, যার শান্ত ও দায়িত্বশীল রূপ দেখে আমি গর্ব করতাম, আজ এক অচেনা মানুষের সঙ্গে বসে এমন কাজ করছেন, এটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। ভাবনার ঘোরে ছিলাম, হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেলাম। মনে হলো কেউ খুব আস্তে পা ফেলে আমার একদম পেছনে এসে দাঁড়িয়েছে। চমকে পেছন ফিরলাম, অরিন্দম দাঁড়িয়ে। আমার চোখে ক্ষোভ আর ভয় দুটোই ফুটে উঠল। আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? সে অদ্ভুত হাসি দিয়ে বলল, কৌশিক বলেছিল দেখে আসি পাকোড়া হয়ে গেছে কিনা। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি কড়া গলায় বললাম, আমি মানুষ, মেশিন না। পাকোড়া হয়ে গেলে নিজেই দিয়ে আসব। আপনি দয়া করে আপনার রুমে ফিরে যান। সে কিছুটা থতমত খেয়ে বলল, কিছু সাহায্য লাগলে বলো, আমি করে দিচ্ছি। আমি চোখে চোখ রেখে বললাম, সাহায্য করতে চাইলে এখান থেকে চলে যান, সেটাই আমার জন্য সবচেয়ে বড় সাহায্য। আমার কণ্ঠে এমন দ্বিধা ছিল যে তার মুখের রং বদলে গেল। কিছু একটা বলার চেষ্টা করেও নিজেকে থামিয়ে নিল। তারপর হালকা বিরক্তিতে মুখ ফিরিয়ে সরে গেল। অরিন্দম চুপচাপ আবার দাদার ঘরে ফিরে গেল। আমি আবার পাকোড়ায় মন দিলাম, কিন্তু এবার আঙুল কাঁপছিল। তেলের ছিটা যেন আগের চেয়ে বেশি জ্বালা দিচ্ছিল। এই সন্ধ্যা আর আগের মতো স্বাভাবিক লাগছিল না। বাতাসে একটা অজানা অস্বস্তি মিশেছিল। সবকিছু ঠিকঠাক হলেও মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। পাকোড়া হয়ে গেল, কিন্তু থালায় তুলে নেওয়ার পরও আমি দাঁড়িয়ে রইলাম। যেন পাই নড়ছিল না। বুকের ভেতর একটা অদ্ভুত ধুকধুকানি শুরু হয়েছিল, তবুও সাহস সঞ্চয় করে দাদার জন্য মনে জোর এনে ধীরে ধীরে সেই থালা হাতে ঘরের দিকে এগোলাম। দরজা ঠেলেই যা দেখলাম, আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দাদা বিছানায় চুপচাপ শুয়েছিলেন, চোখ বন্ধ, শ্বাস একটু অস্বাভাবিক। দেখে মনে হচ্ছিল শরীর খারাপ হয়ে গেছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, দাদা, কি হয়েছে আপনাকে? অরিন্দম পাশেই ছিল, হাতে টিভির রিমোট আর অন্য হাতে একটা গ্লাস। সে নির্লিপ্ত ভঙ্গিতে হেসে বলল, এত কিছু না, একটু বেশি খেয়ে ফেলেছে হয়তো। এমনিতে পছন্দ করে না তো, তাই। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। চিন্তা করো না। আমার হাত কাঁপছিল, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, পাকোড়া এনেছি, টেবিলে রেখে যাচ্ছি। আমি থালাটা রেখে দিলাম, কিন্তু চোখ তখনও দাদার দিকেই। মন যেন কিছুতেই স্থির হচ্ছিল না। ঘরের পরিবেশটা হঠাৎ করে অনেক ভারী লাগছিল। আর সবচেয়ে বড় কথা, আমি এখন এই বাড়িতে একজন অচেনা পুরুষের সঙ্গে একা, যেই না ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাইলাম। পেছন থেকে অরিন্দম বলে উঠল, এই যে, এভাবে চলে যাচ্ছ? এত কষ্ট করে বানালে একটু বসে খাও না। ম্যাচও দারুণ চলছে, একসাথে দেখি না। তার গলায় কোনো আন্তরিকতা ছিল না, চোখে এক ধরনের অদ্ভুত দৃষ্টি, যেন আমাকে ভিতর থেকে পড়ে ফেলছে। আমার শরীর কাটা দিয়ে উঠল। তার চোখের ভাষা আমি বুঝে গিয়েছিলাম। আমি চট করে বললাম, আচ্ছা, আমি আর একটু পাকোড়া ভেজে নেই, আপনি খেতে শুরু করুন, আমি আসছি। এই বলে আমি দ্রুত ঘর ছেড়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কাপা হাতে ছিটকিনি তুলে দিলাম। এখন আমার শ্বাস যেন গলায় আটকে আছে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। জানালার বাইরে তাকালাম। রাত ঘনিয়ে এসেছে। বাড়ির ভেতর একজন অজানা মানুষ, আর আমার দাদা, যিনি সব সময় ঢাল হয়েছিলেন, এখন অচেতন অবস্থায় শুয়ে। আমার ভেতর এক অদ্ভুত ভয় গেঁথে গেল, এক নিঃশব্দ আতঙ্ক, যা চিৎকার করে বলাও যায় না। আমি চুপচাপ চেয়ারটায় বসে পড়লাম। বুকের ধুকপুকানিটা ক্রমেই বাড়ছিল। চারপাশের নিস্তব্ধতাও এখন ভয় ধরিয়ে দিচ্ছিল। ঠিক তখনই দাদার ঘর থেকে আসা টিভির শব্দটা বন্ধ হয়ে গেল, আর একটা অস্পষ্ট পায়ের শব্দ কানে এলো। একজন যেন খুব আস্তে পা ফেলে চলেছে। আমি দম বন্ধ করে কানটা দরজার কাছে নিয়ে গেলাম। ধীরে ধীরে বোঝা গেল কেউ একজন চুপচাপ দাদার ঘর থেকে বেরিয়ে আসছে।
পায়ের শব্দটা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে এলো, আমার বুকটা যেন এক ঝটকায় ধক করে উঠল। ওই লোকটা অরিন্দম। দাদা তো ওই অবস্থায় উঠতেই পারবেন না, তার মানে সেই এখন আমাকে খুঁজে বেড়াচ্ছে। হাতের তালু ঘেমে গেছে, গলা শুকিয়ে কাঠ। রান্নাঘর থেকে যেন কিছু খচখচ শব্দ শোনা গেল, হয়তো সে খুঁজছিল আমি সেখানে আছি কি না। তারপর কিছুক্ষণ পর আবার সেই পায়ের শব্দ। এইবার সে রান্নাঘর ছেড়ে সোজা আমার ঘরের দিকে আসছিল। প্রতিটি পা ফেলার শব্দ যেন আমার দম বন্ধ করে দিচ্ছিল। তারপর সেই শব্দ দরজার একদম সামনে থেমে গেল। টোক টোক, একটা নরম কিন্তু ইঙ্গিতপূর্ণ শব্দ দরজায়। আমি দরজার পাশে কান পেতে দাঁড়িয়েছিলাম। সেই মুহূর্তে যেন শরীরটা জমে গেল। আমি হঠাৎ পিছিয়ে এলাম, চোখে ভয়, গলা শুকিয়ে গেল। আমি দৌড়ে গিয়ে বিছানায় বসে পড়লাম, চাদরটা বুকের কাছে জড়িয়ে ধরলাম। দৃষ্টি দরজার দিকেই আটকে রইল। বাহিরে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতার মধ্যে এক ধরনের ভয় লুকিয়েছিল, যেটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আবার দরজায় টোকা। আমি চোখ না মিটিয়ে চেয়ে রইলাম, কোনো শব্দ করলাম না, একদম নিঃশব্দ। হঠাৎ সেই গলার আওয়াজ এলো, দরজা খুলো। তোমার দাদার খুব খারাপ লাগছে, বমি করছে। আমি একা সামলাতে পারছি না, তোমার নাম নিচ্ছে বারবার। এক মুহূর্তের জন্য আমার বিশ্বাস হলো, দাদা সত্যি কি আমার নাম নিচ্ছে। হৃদয় বলল, যাও দরজা খোলো, দাদা তোমায় চাইছে। কিন্তু মস্তিষ্ক থামিয়ে দিল, না। যদি দাদার সত্যি এমন অবস্থা হতো, তবে তো কোনো শব্দ, কাশির আওয়াজ কিংবা কিছু তো আসত। তাদের ঘর তো খুব দূরে না। তবুও সম্পূর্ণ নিস্তব্ধতা। আমার সন্দেহ এবার নিশ্চিত বিশ্বাসে রূপান্তরিত হল। আমি স্থির করলাম, দরজা খুলব না, কিছুতেই না। আমি চুপচাপ রইলাম। বাহিরে কিছুক্ষণ নীরবতা, তারপর সেই কণ্ঠ আবার ফিরে এলো। এবার তাতে ভয় নয়, হুমকি। আমি জানি তুমি ভিতরে আছো। এখনই দরজা না খুললে পরিণাম ভালো হবে না, শুনছ? ওর গলায় এখন আর মুখোশ নেই, এখন সে এক রাক্ষস, যার চেহারা আমি আগেই চিনে গিয়েছি। আমি কাঁপতে কাঁপতে বিছানার এক কোণে সিধিয়ে গেলাম, চোখ বেয়ে পানি পড়ছে, হাত কাঁপছে, কিন্তু মনে একটা কথা গেঁথে গেছে, দরজা খুলব না, কিছুতেই না। ধর ধর ধরো। এইবার দরজায় জোরে জোরে ধাক্কা। রিমি, বলছি দরজা খুলে দাও। আমি ভয় পেয়েছিলাম, তবে সেই ভয়টা গলার স্বরে প্রকাশ পেতে দিলাম না। অশ্রু ঝরতে থাকলেও গলা শক্ত করে বললাম, দয়া করে এখান থেকে চলে যান, আমাকে একা থাকতে দিন, প্লিজ। এরপর একটা বিকৃত হাসির শব্দ ভেসে এলো, আরে না রিমি, খেলা তো এখনো শুরুই হয়নি। দরজা খুলো, নয়তো আমি এখানেই বসে থাকব যতক্ষণ না তুমি নিজে থেকে খুলতে বাধ্য হও। আমি চোখ মুছে শেষ শক্তিটুকু জড়ো করে বলে উঠলাম, যতক্ষণ খুশি বসে থাকুন। তবে একটা কথা মনে রাখবেন, যেই মুহূর্তে আমার দাদা জ্ঞান ফিরে পাবেন, আপনাকে পুলিশে সোপর্দ করবেন। এইবার এক মুহূর্তের জন্য নীরবতা, তারপর সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর ফিরে এলো, স্বপ্ন দেখে বাঁচো, তোমার দাদার আজ জ্ঞান ফেরার কোনো সম্ভাবনা নেই। আজকের রাত শুধু আমি আর তুমি এই বন্ধ দরজার ওপাশে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি নিজেকে শক্ত করে জড়িয়ে ধরলাম, যেন নিজের মধ্যে নিজেকে সুরক্ষা দিচ্ছি। আমি ঘরে বসে নিঃশব্দে কাঁপছিলাম, না কোনো ফোন, না বাইরে যোগাযোগের রাস্তা, আর নাই বেঁচে থাকার মতো সাহস। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। শুধু একটা আশায় ভরসা রেখেছিলাম, দাদার জ্ঞান ফিরুক। প্রতিটি মিনিট মনে হচ্ছিল একটা যুগের মতো দীর্ঘ। প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পর হঠাৎ দাদার ঘরের দরজার একটানা শব্দ শুনলাম, তারপর ধীরে ধীরে পায়ের আওয়াজ, যেন কেউ হোঁচট খেতে খেতে হাঁটছে। এইবার দাদার কণ্ঠ, কাপা গলা কিন্তু স্পষ্ট। আমার বুকের ধকধক বেড়ে গেল। দাদা জ্ঞান ফিরে পেয়েছেন, কিন্তু আমি চুপ রইলাম। আমার ভয় ছিল, আমি কোনো শব্দ করলেই সেই নরপিশাচ ওর উপর চড়াও হতে পারে। দাদা এখনও পুরোপুরি সুস্থ নাও হতে পারেন। তাই আমি কানের কাছে দরজা রেখে বাইরে কান পেতে রইলাম। দেখলাম দাদার পা আমার দরজার দিকেই এগোচ্ছে। ঠিক সেই সময় আরেকটা দ্রুত পায়ের শব্দ, এই তুই এখানে কি করছিস? দাদার গর্জন। এরপর সেই বিকৃত কণ্ঠস্বরে ওর উত্তর, না রে কৌশিক, শুধু একটু পানি খেতে এসেছিলাম। রিমি তো ঘুমাচ্ছে মনে হয়। রাত তো অনেক হয়েছে, তুই একটু বেশি খেয়ে ফেলেছিলি, তাই জ্ঞান হারিয়েছিলি। চিন্তা করিস না, আমি তো আছি, ঘরে নিয়ে চল তোরে। আমার গা কাঁপছিল। সবকিছু হয়তো এখন ঠিক হতে পারে, না হলে আরও খারাপ কিছু হতে পারে। আমি ঈশ্বরের নাম নিতে থাকলাম, কিন্তু সেই ভয়াবহ অনুভূতির মধ্যেই সাহসের একটা আগুন আমার ভিতর জ্বলে উঠল। এখন না পালালে আর কোনোদিন পারব না। এই কথা মাথায় এনে দরজার লক একদম ধীরে ঘুরিয়ে দিলাম। একটুও শব্দ হতে দিইনি। দরজাটা একটু খুলে তাকালাম বাইরে, দেখলাম সে দাদাকে প্রায় টেনে নিয়ে যাচ্ছে তাদের ঘরের দিকে। আমি নিঃশ্বাস চেপে অপেক্ষা করলাম। দুজনেই ঘরে ঢুকল, দরজা বন্ধ হলো। ঠিক তখন আমি যেন বাঘিনীর মতো লাফিয়ে বের হলাম। দৌড়ে ছুটলাম মেইন গেটের দিকে, সেখানে তালা ছিল না।
কিন্তু একটা লোহার হাতল ছিল, যেটা ঘোরালে বিকট আওয়াজ করে। এইবার দেরি করলে শেষ, ভাবলাম। একটানে হাতল ঘোরালাম, আওয়াজ হলো। ঠিক তখনই সেই ঘর থেকে ছুটে আসার শব্দ। সে আসছিল, কিন্তু ততক্ষণে আমি দরজা খুলে বাইরে বের হয়ে গেছি। বাঁচাও, কেউ আছেন? আমাকে বাঁচান! আমার চিৎকার রাতে ছড়িয়ে পড়ল। আমার পেছনে দৌড়ে আসার শব্দ যেন আগুন হয়ে কানে বাজছিল। তুই পালাতে পারবি না, সে চিৎকার করল। ঠিক সেই সময় একটা চপ্পলের শব্দ, মানুষের কণ্ঠ। কে তুমি? মেয়েটিকে কেন তাড়া করছ? সে থমকে দাঁড়ালো, দেখল কয়েকজন লোক আমাদের দিকে ছুটে আসছে। আর সেই ভয়ানক লোকটা তখনই আর একবার পেছন ফিরল এবং গলির অন্ধকারে মিলিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলাম, গা ঘামে ভিজে, চোখ জোড়া ভয়ে বিস্ফারিত। আমার চিৎকারে আরও মানুষ এসে জড়ো হলো। ঠিক তখনই দাদা টালমাটাল পায়ে বাইরে এলেন, তার চোখে কিছুটা জ্ঞান ফিরে এসেছে। আমি দৌড়ে গিয়ে ওর বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বললাম, দাদা, আপনি আমাকে কার হাতে ফেলে রেখে গিয়েছিলেন? তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথায় হাত রাখলেন, চোখে প্রশ্ন, মুখে স্তব্ধতা। আর আমি ওকে আঁকড়ে ধরে শুধু কাঁদতেই থাকলাম। আমি দৌড়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল কেউ যেন এখনও আমার পেছনে ছুটছে। দাদা আমার কাঁধে হাত রাখলেন, আস্তে করে বললেন, রিমি, কি হয়েছে? একটু বলো তো, তুমি এমন ভয় পেয়েছ কেন? আমি কাঁপা কণ্ঠে বললাম, দাদা, আপনার বন্ধুটি। তারপর আমার গলা যেন আটকে গেল। দাদা আমার মুখটা ধরে চোখের দিকে তাকালেন, বললেন, সে কি করেছে? স্পষ্ট করে বলো। এরপর পাড়ার কয়েকজন এসে আমাকে পানি দিল, কেউ কাঁধে হাত রাখল সান্ত্বনার জন্য। আমি ধীরে ধীরে পুরো ঘটনাটা বললাম, কিভাবে সেই ব্যক্তি আমার ঘরের বাইরে এসে মিথ্যে কথা বলে দরজা খোলানোর চেষ্টা করেছিল, কিভাবে সে বারবার কাছে আসার চেষ্টা করছিল। দাদা রাগে কাঁপছিলেন, তার চোখে যেন আগুন। তিনি বললেন, আমি ওকে বন্ধু ভেবেছিলাম, আর সে একজন পাড়ার মানুষ। বলল, এই লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশে খবর দাও। দাদার সাথে সাথেই বললেন, এটা এখানেই থেমে থাকবে না। একজন প্রতিবেশী তার বাইক আনলেন। আমরা চারজন গেলাম থানা। আমি যা যা ঘটেছে সব বললাম পুলিশকে। থানার ইনচার্জ ছিলেন একজন নারী অফিসার, তিনি মন দিয়ে আমার কথা শুনলেন, সব বিস্তারিত নিলেন। তুমি বলেছিলে তার নাম অঙ্কিত। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরিজ চ্যানেল। আমি মাথা নাড়লাম। দাদা তার ফোন থেকে পুরনো কল এবং মেসেজ দেখালেন, যেখানে অঙ্কিতের নাম ও নম্বর ছিল। পুলিশ তখনই ফায়ার নিল। ছেলে মেয়েদের হয়রানি, হুমকি এবং বেআইনি প্রবেশের ধারা যোগ করা হলো। আমি থানায় বসেছিলাম, কিন্তু এইবার আমার পাশে দাদা ছিলেন। আমার পাশে ছিল আইন, এবং সবচেয়ে বড় কথা ছিল সত্য। ফিরে আসার পথে দাদা আমার হাত ধরলেন, বললেন, রিমি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোকে আর কখনো একা ছাড়ব না, এবং কারো উপর অন্ধ বিশ্বাসও করব না। আমি দাদার চোখের দিকে তাকালাম, সেখানে ছিল অনুশোচনা আর ভালোবাসা। মাথা হেলিয়ে বললাম, এটাই আমার জন্য যথেষ্ট। সেদিন রাতে বাড়ি ফেরার সময় মনে হলো, ভয় যত বড়ই হোক না কেন, সাহস যদি থাকে, তবে অন্ধকারকেও পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায়। বন্ধুরা, অনেকেই বলেছেন ভিডিওর নোটিফিকেশন ঠিকমতো পাচ্ছেন না। দয়া করে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন, তাহলে আমাদের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।